বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার গল্প করতে। তো আজকে তোমাদের সঙ্গে একটি ভূতের গল্প করব। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। সঞ্জয় সঞ্জয় চৌধুরী ও কলকাতার একজন বড় বিজনেসম্যান। তো সঞ্জয়ের অবস্থা বেশ ভালো রকমই, বড় বিজনেসম্যান যেহেতু, কিন্তু ও সেই বিষয়ে কোনো অহংকার ছিল না। ও কিন্তু এমপ্লয়ীদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করতো। মানে আমি যে মালিক, আমি যা চাইবো সেটা করব, সেটা না। ও প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতো। আর যারা এমপ্লয়ি তারাও কিন্তু ভালো, তারাও কিন্তু সবাই পছন্দ করতো। তারাও চাইতো না যে ব্যবসার তার কোনো ক্ষতি হোক। মানে যেমন মালিক ছিল সেরকম তার এমপ্লয়িগুলো ছিল। তো সে একজন বড় বিজনেসম্যান হয়ে ওঠে। সঞ্জয়ের মা বাবা ছোটবেলাতেই মারা গেছে। বাবা আগে মারা গেছে, তারপর মা মারা গেছেন। কিন্তু চেষ্টাতে ও বড় একজন বিজনেসম্যান হয়ে ওঠে। তো সেই সূত্রে ওর অদিতি 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 বলে একটি মেয়ের সাথে পরিচয় হয়, অদিতি চ্যাটার্জি। ও হচ্ছে এটা গ্রাম থেকে বিলং করে, রুদ্রপুর গ্রাম থেকে বিলং করে। সে কলকাতা শহরে পড়াশোনার জন্য এসেছিল। তো পরে সেই সূত্রেই ওর সাথে ভাব হয়, কিছুদিন পরে বিয়ে হয়ে যায়। মানে মানে অদিতির মা বাবারও পছন্দ ছিল সঞ্জয়কে। আর সঞ্জয়ের তো মা বাবা ছোটবেলাতেই মারা গেছে যেহেতু, আর সঞ্জয়ের ব্যবহার দেখেও ও বুঝলো যে এই ছেলেটি ভালো হবে। তাই অদিতির মা বাবা, আবার পুরো ফ্যামিলি, ভাই যারা আছে তারাও বলছে না, ছেলেটি ভালো, ওর সাথেই বিয়ে দেওয়া হোক। তো ওর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের অনেক বছর কেটে যায়। ওদের দুটো ছেলে মেয়ে হয়। ছেলে হচ্ছে অর্ণব আর মেয়ে হচ্ছে পিয়ালি। অর্ণবের বয়স হচ্ছে 14 বছর আর পিয়ালির হচ্ছে 10। মানে দু ভাই বোনে 4 বছরের ডিফারেন্স। মানে মোটামুটি যেটা এভারেজ দেখা আছে বেশিরভাগ ক্ষেত্রে, তার থেকে 5 বছরের। তো ছেলে মেয়ে বড় হয়েছে। বড় হয়েছে বলতে কি, মানে ম্যাচুরিটি এখনো আসেনি। তো ছেলে বলছে, শুধু ছেলে নয়, ছেলে মেয়ে দুজনে বলছে যে আমাদের গ্রীষ্মের ছুটি পড়ে গেল, তো মা চলো মামা বাড়ির থেকে ঘুরে আসি। সেই কোন ছোটতে নিয়ে গেছিলে, আর তো একবারও নিয়ে আসনি। তো চলো এবারে গ্রীষ্মের ছুটিতে কিন্তু মামা বাড়ি যাবোই আমি। তখন সঞ্জয় বললো, হ্যাঁ ঠিকই তো বলেছে অর্ণব, এতদিন অনেকদিন আগে আমারও তোমার শ্বশুর বাড়ি যাওয়া হয়নি অনেকদিন, চলো একবার ঘুরে আসি। তখন অতিথি বলে উঠলো যে তোমার কাজের কোনো অসুবিধা হবে না, তোমার যে বিজনেসের কোনো ক্ষতি হবে না। তবে আরে বাবা, কারণ কাজ তো লেগেই আছে, তো ছুটি ছোটা থাকলে কি যাবো না, চলো একবার শ্বশুর বাড়িতে ঘুরে আসি। এবার ওরাও তখন উত্তেজিত হয়ে গেল। অর্ণব আর পিয়ালে চেঁচিয়ে উঠলো, চলো মা বাড়ি চলো। ওর মাকে রিকোয়েস্ট করলো। তখন ওইতে বললো, ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো, এই গ্রীষ্মের ছুটিতে যাবো, তোদের ছুটি পড়েছে যেহেতু, চ তাহলে ঘুরেই আসি। তো যেটা বলেছিলাম, রুদ্রপুরে ওদের মামা বাড়ি। গ্রামটি খুব বড়, রুদ্রপুর। নদী নালা পাহাড়, মানে গ্রামটা আর 5টা গ্রামের থেকে অনেক বড়, হিউজ গ্রামটা। তো এক কাজ করলো, তাহলে অদিতি বললো তাহলে একবার ভাইকে জানিয়ে দিই। অদিতিরা হচ্ছে দু ভাই দু বোন ওরা। অদিতি সব থেকে বড় আর কি, ওর বোন, তারপর তারপর হচ্ছে দুটো ছোট ভাই ওর। তো সব থেকে ছোট ভাই সে থাকে ঘরে, আর বাকি যে ভাই বোন তারা শহরে থাকে। কিন্তু সব থেকে ছোট ভাই যে সন্দীপ, সন্দীপ চ্যাটার্জি, সে থাকে গ্রামের মধ্যে থাকে। সে গ্রামের মোড়ে একটা বড় দোকান আছে, স্টেশনে অনেক বড় স্টেশনারি দোকান আছে। ও সন্দীপকে ফোন করলো অদিতি, যে ভাই আমরা কিন্তু আসছি, আমরা 4জনেই পরের দিন তোদের আমাদের বাড়ি কিন্তু আসছি। এটা শুনে সন্দীপ প্রচন্ড আনন্দ হয়, যে দিদি আয় আয়, কতদিন আসিস নি তুই, এমনি তো আসার সময় পাস না, তাহলে তুই চট করে কালকে চলে আয় তুই। সন্দীপও প্রচন্ড খুশি হয়।
সন্দীপ বাকি দাদা দিদিকে ফোন করে, দুই দাদা দিদিকে, কিন্তু কাজের সূত্রে কিন্তু ওরা আসতে পারে না। বলছে কাজের যে চাপে দিতে ভাই, আর এমন টাইমে বললো যে ঠিক আছে তখন পরে তখন আসবো, একবার সবাইকার সাথে দেখা করবো পরে আবার। তো বললো হতে পারে। তো সন্দীপ বললো ঠিক আছে, দিদি আসুক তখন আর একবার তো আসবেই, তখন একবার সবাইকার সাথে দেখা করাবো। তো সন্দীপ তো ঘরটা পরিষ্কার করা লাগলো, কিছু কি ঘরের কিছু কিছু একটু নোংরা ছিল, কিন্তু ঘরটা পরিষ্কার করা ছিল, মানে বাড়ি এসে বিশাল রাজবাড়ির মতো বলতে গেলে, জমিদারের বাড়ি বলতে গেলে, আগেকার বাড়ি। তো পরের দিন সকাল থেকে জিনিসপত্র নিয়ে, ওদের নিজস্ব 4 চাকা গাড়ি আছে বড়, আর সঞ্জয় নিজেই ড্রাইভ করে, ও ড্রাইভার রাখেনি, ও নিজে যেহেতু ড্রাইভ শিখেছিল, ও ড্রাইভ নিজেই করতে, তো ড্রাইভ ও নিজেই করছে। তো সকালে মোটামুটি 6:30 থেকে 7টার দিকে বেরিয়ে গেল। প্রথমে অদিতি বলছিল যে ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোলে হতো, তখন বলছে না না ব্রেকফাস্ট করলে দেরি হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে, তাহলে যেটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে, তাহলে অনেক লেট হয়ে যাবে। আর আকাশটা মেঘলা মেঘলা করে আছে হালকা, বৃষ্টি বৃষ্টি কখন নামিয়ে দেবে বুঝতে পারবো না। তার থেকে বরং চাটা খেয়ে একটু বেরিয়ে যায়, চা করে বেরিয়ে যায়, তখন রাস্তায় যদি কোনো বড় হোটেল পাই সেখানে ব্রেকফাস্টটা করে নেবো 8:30-9টার দিকে। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ওদের ছেলে মেয়ে কিন্তু মেতে আছে, বলছে কখন যে মা বাড়িতে যাবে এটার ওয়েট করে বসে আছে, মানে মেতে আছে বলতে গেলে, ওরা নিজেদের দুনিয়াতেই মেতে আছে। তো 7টার দিকে রওনা দিল, 7টার দিকে বেরিয়ে মোটামুটি 8:30-9টার দিকে ওরা একটা দেখলো বড় হোটেল আছে, হোটেল কি মানে বড় মিষ্টির দোকান বলতে গেলে একটা। তো বড় মিষ্টির দোকানে ওরা খাবার টাবার ব্রেকফাস্টটা সেরে নেয়। তো ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পর অদিতি ফোন করলো সন্ধ্যে, বললো আমরা আসছি, আমাদের একটু দেরি হবে, তো আমরা অনেক রাস্তায় চলে এসেছি, তো আসছি। তো সন্দীপ বললো ঠিক আছে, তোরা আস্তে আস্তে হওয়া, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো ওরা আবার গাড়ি ছাড়লো, গাড়িতে তো দুই ছেলে মেয়ে খুব মজা করছে, সঞ্জয়ও খুব আনন্দিত, এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে, সেই অনেক দিন আগে গেল। অদিতিও নিজের বাপের বাড়ি যাচ্ছে, তার জন্যই কিন্তু খুব খুশি। তো মোটামুটি 12:30-1টার দিকে ওরা পৌঁছালো। তো গ্রামটা তো হিউজ বড়, দুপাশারি বাড়ি বাড়ি, ছোট ছোট বড় বাড়ি মিক্সার করে। তো ওরা গ্রামটা পৌঁছালো, পৌঁছে একটি বিরাট বড় রাজবাড়ির সামনে দাঁড়ালো। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে এসেই তো দুই ছেলে মেয়ে তো দেখে অবাক, ওদের তো আর মনে নেই ছোটবেলাতে, তো দেখতে বাহ এত বড় বাড়ি, পিয়ালি বলে উঠলো। তখন ওর মা অদিতি বললো তোর মনে আছে তোর ছোটবেলায় এসেছিলি? তো ছোটবেলায় তো অত তো মনে নেই ওর, তো ও বললো যে কে জানা মনে নেই মা আমার। তো বললো ঠিক আছে চ ভিতরে চ এবার। তারপরে ঘরের যে ওদের বাড়ির যে কেয়ারটেকার ওরা দেখাশোনাও করে, হরিপদ কাকা, বললো যে আসো বাবা আসো। তখন ওই তো বললো হরিপ কাকা ভালো আছেন? বললো হ্যাঁ বাবা ভালো আছি, তোমরা ভালো আছো তো? তখন পরিচয় করলো ইনি আমাদের বাড়ির কেয়ারটেকার হরিপদ কাকা। তখন সবাই যে নমস্কার বললো। তোমরা ঠিক আছে, তোমরা যা ভিতরে যাও, আমি জিনিসপত্র নিয়ে আসছি। কাকা কোনো অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। বলে আরে দাও না বাবা তুমি, কোনো অসুবিধা নেই। তখন কাকাকে একটা ব্যাগ দিয়ে দিল, আর সঞ্জয় নিজেও একটা ব্যাগ নিয়ে দিল। সন্দীপ তো সেই বিরাট দেখে তো খুব খুশি, দিদি জামাইবাবু এসছে। আর সঞ্জয়ও খুব খুশি সালার সাথে দেখা, আর ভাগনা ভাগ্নিকে তো দেখি প্রচন্ড আদর, সেই কোন ছোটতে দেখেছে। তাদের তো বললো যে তোরা বস, তোর ভিতরে যা, আমি জলখাবারের ব্যবস্থা করছি। পরে জলখাবার না, এবার ভাত খাবো, এবারে ভাত খাওয়ার ব্যবস্থা করো, জলখাবার খেয়ে এসেছি। তো ঠিক আছে ঠিক আছে, অত বস কর, ঘরটা পরিষ্কার করাই ছিল, তোরা বস এখানে। ও মোড়ের থেকে, ও মানে হরিপদ কাকা মোড়ের থেকে গিয়ে খাসির মাংস আনলো আর কি। তো দুপুরে তো জম্পেশ করে খাওয়া হলো ওদের সবাইকার, খাসির মাংসের ঝোল ভাত আর কিছু তরকারি। তো দুপুরে যেহেতু ওরা অনেক টায়ার্ড হয়ে এসেছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে নিল, মানে ঘুমিয়ে দিল বলতে গেলে আর কি। ঘুম ভাঙতে ভাঙতে ওদের
বিকেল হয়ে গেল, বিকেল বলতে 5:30 6টা বেজে গেল পরে, মানে সন্ধ্যায় বলতে গেলে। তো গ্রীষ্মকালে তো 6টা মানে তো সন্ধ্যা না, ওটা বিকালে ধরা হয়। আকাশে হালকা হালকা মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। কিছুক্ষণ পর ওরা ছাদে গেল। প্রথমে অদিতি ছাদে গেল। ছাদে গিয়ে ছোটবেলাকার অনেক কথা মনে পড়লো, ভাইদের সাথে খেলতো, বোনের সাথে খেলতো, মানে একটা নস্টালজিক ফিলিং এলো আর কি, পুরোনো টাইমে, মানে 80-এর দশকের একটা ফিলিং এলো আর কি। আর ও পিছনের দিকে যে বাগান ছিল বড় একটা, বাগান মধ্যে ঝোপঝাড় ভর্তি আর কি, ওখানে ওই দিকটা তাকালো। তো ওই দিকটা কিন্তু কোনোদিনও যায়নি, কিন্তু মানে যায়নি বলতে কি, ওর বাবা বারণ করেছিল, মা যাই যাই কর, ওই এরিয়াটাতে যাস না। তো ওর কিন্তু কৌতূহল ছিল ভিতর থেকে যে ওই এরিয়াটাতে কি আছে, কিন্তু ও কিন্তু রিস্ক নেয়নি, যে যদি কিছু থাকে বিপদ হয় তাহলে বিপদটা আমারই। আমি যদি কিছু দেখতে যাই ওখানে কিছু আছে কিনা, তো ক্ষতিটা আলটিমেটলি আমারই হবে। আমি কিন্তু কিছু হাসিল করতে পারবো না, আমার কিছু লাভ হবে না তো যদি ক্ষতি হয়ে যায়। তো ওই জন্য ও কোনোদিনই যায়নি। অনেকদিন পর সেই জিনিসটা দেখলো, তো কৌতূহল হলো ওর। তারপরে আস্তে আস্তে সবাই ছাদে এলো, ওর ভাই এলো, দুই ছেলে, তারপর সঞ্জয় তো এলোই। সবাই ছাদে এলো, ছাদ অনেক বড় ছাদ, রাজবাড়ির ছাদ বলে বুঝতে পারছো, বিশাল বড় ছাদ। তো ছাদটা ঘুরে দেখলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মিষ্টি উপর থেকে। ওরা সবাই বসে পড়লো ওখানে। তারপর তো চা বিস্কুট এলো, হরিপদ কাকা চা বিস্কুট করে নিয়ে এলো ছাদে, যে দাদা বাবুরা এই খান। তারপর তো খেতে খেতে ছোটবেলাকার গল্প, কাজ কেমন চলছে তারও গল্প, মানে বিভিন্ন রকম, মানে একটা ফ্যামিলি একসাথে হলে যেরকম গল্প হয় না, সবাই গল্প করতে শুরু করলো। তো সব থেকে বেশি খুশি হয়েছে দুটো ছেলে মেয়ের, অর্ণব আর পিয়ালি। ওদের কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে, চারিদিকে ছুটে খেলে বেড়াচ্ছে। তো তখন সঞ্জয় বললো এদিক ওদিক যাবে না কিন্তু, তত ছোট তো অত বড় নষ্ট, 14 বছর আর 10 বছর কত বড় বাচ্চা ছেলে ধরে না হোক। তো শক্ত করে বলে উঠলো যে আমাকে না বলে এদিক ওদিক করতেও যাবি না, যা খেলবি এই বাড়ির মধ্যেই খেল, বাড়ির বাইরে কিন্তু ভুলেও যাস না, তাহলে কিন্তু আমার কিন্তু মারবো তোকে। তখন বললো যে না বাবা, আমরা ভাই আমি পিয়ারের সাথে একসাথেই খেলছি, বাড়ির মধ্যেই আছি, বাইরে বাইরে যাবো না। তারপর ওরা খেলতে খেলতে নিচে চলে গেল। তারপর তো সারা রাত গল্প হলো, গল্প হওয়ার পর ওরা রাতের খাবারটা খেলো, খাওয়ার পর যে যার রুমে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে মোটামুটি রাত 2:30-3টার সময় উঠে জানলার দিকে ওই বাগানটি দেখতে পায় সঞ্জয়। সঞ্জয় দেখতে পায় খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে আর কি, মানে নড়ছে। নড়ছে বলতে এবার হাওয়া দিলে তো গাছটা নড়বে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সঞ্জয় দেখলো যে ওই বাগানের গাছগুলি শুধু নড়ে উঠছে কিন্তু, আর বাকি আদার্স যে গাছগুলো সেগুলো কিন্তু স্টিল যেন থেমে আছে। মানে এমন মনে হচ্ছে যেন হাওয়াটা যেন ওই বাগানের উপরই পড়েছে। ও একটু অদ্ভুত লাগলো, বাইরেও যে হাওয়া যে আছে সেরকম নেই, হালকা মিষ্টি। ও একটু মনে হলো গিয়ে দেখি একবার। তৎক্ষণাৎ মনে হলো যে রাত্রিবেলা এত 2:30-3টা বাজছে, এখন শুধু গিয়ে এলাম, যদি কোনো পোকামাকড় থাকে, যদি কোনো সাপ খোপ থাকে, কি দরকার আমার, আমি বরং জল খেয়ে শুয়ে পড়ি। জল খেতে উঠেছিল আর কি, ওরা শুয়ে পড়লো। পরের দিন অদিতিকে ব্যাপারটা বললো, অদ্ভুত। তো অদিতি কিন্তু অতটা মাথায় নিল না, ও জানতো যে ওই বাগানটার মধ্যে কিছু একটা আছে হয়তো। তো ও জিনিসটা অতটা ব্যাপারটা বললো না, আর সঞ্জয়কেও সেই ব্যাপারটা কিন্তু বললো না। বলে যে সঞ্জয় ভয় পায়, একটা বেড়াতে এসছি আনন্দে, এইসব শুনলে তো একটু ভয় পেতে পারে। তো কি দরকার আমার, ভালো জিনিসটাকে মাটি করে, তা থেকে কিছু বলবো না ওকে। তারপর দিন সকালবেলা গ্রামের জন্য ঘুরতে বেরোলো চারজনে। তারপর ঘোরার পর ওর বান্ধবীদের সাথে দেখা, তো গ্রামের আরো আত্মীয় যারা আছে তাদের সাথে দেখা, যে কখন এলি, বা তোর ছেলে মেয়েগুলো তো বড় হয়ে গেছে, মানে দেখা হলো অনেকদিন পর দেখা হলো, যেরকম হয় না গ্রামের মানুষদের সাথে, ঠিক সেই রকম।
সঞ্জয় কথা বললো সবাইকার সাথে। সঞ্জয় কিন্তু খুব মুইসুকো আর কি, সবাইকার সাথে কথা বলতে ভালোবাসে। তারপর দুপুর দিকে ওরা আবার ফিরে এলো। দুপুর দিকে ফিরে এসে ওরা খাওয়া দাওয়া সেরে নিল। ওদের ছেলেমেয়েরা কিন্তু ঘুম নেই। তারপর সঞ্জয় চলে গেলো উপরের রুমটাতে। উপরের রুমটাতে শুয়ে পড়লো। বাকি ঘরের সবাই শুয়ে পড়েছে, শুধু বলতে গেলে অর্ণব আর পিয়ালি জেগে আছে দুপুরবেলা। ওরা খেলছে আর কি, ছোট একটা বল নিয়ে খেলছে। হঠাৎ সঞ্জয়ের একটু ঘুমটা ভেঙে গেল। মানে হালকা ঘুমিয়ে ছিল, কিন্তু হালকা হট করে একটা শব্দ শুনতে পেলো, বাচ্চা ছেলের একটা। এবার বাচ্চা ছেলে বলতে তো এই বাড়িটিতে দুজন ছাড়া তো আর কে বাচ্চা ছেলে আছে। একটি বাচ্চা ছেলে শব্দ পেলো। তো ছেলেটির গলা শুনে মনে হলো ছেলেটির বয়স 15 থেকে 16 হবে হয়তো। তো তাহলে কে এসছে, তাহলে তো আশেপাশে যাও না, কে দেখে আসে কে কোন ছেলেটে। গিয়ে দেখে কেউ নেই। তখন বললো এ অর্ণব, পিয়ারে তো দুদিন উপরে উঠে আসতো একবার। ও বললো যে কার সাথে তুই খেলছিলি? বললো ওই যে আমাদের একটা দাদা এসেছিল, তার সাথে খেলছিলাম। যা আচ্ছা আচ্ছা আচ্ছা, কই তো দাদাকে তো দেখতে পাচ্ছি না। তো ও এই চলে গেল, এতক্ষণ খেলছিল, তুমি ডাকলে বলে চলে গেল। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে ও সন্দীপকে বললো যে আশেপাশে কোনো বাচ্চা ছেলে আছে কি, 15-16 বছর বয়স যাদের। সন্দীপ একটা অবাক হয়ে বললো যে জামাইবাবু, এর 15-16 বছর তো কেউ নেই এখানে, যা পাশাপাশি তারা সব বাইরে বড় বড় ছেলে, তারা শহরে কলেজে পড়ছে, তারা 15-16 বছর তো এখানে তো কোনো ছেলে নেই। তো তাহলে বললো যে কালকে ওর সাথে একটা 15-16 বছর ছেলে খেলতে এসেছিল। তখন সন্দীপ হয়তো হয়তো খেলতে দেখেছে, পাশের কমিটি কোনো ছেলে তো দেখেছে খেলছে, ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছে। তো তখন বললো যে হ্যাঁ সেটা হতে পারে, বাচ্চা ছেলে তো। তারপর 2-3 দিন কন্টিনিউয়াসলি সেম জিনিসটা ঘটতে শুরু করলো। ইভেন অদ্বিতীয় এই সেম অভিজ্ঞতাটা লক্ষ্য করা, যে কারোর সাথে খেলছে, কিন্তু ছেলে একটি বাচ্চা ছেলে 15-16 বছরে, এটা কিন্তু ওরা বুঝতে পেরে যায়। কিন্তু সন্দীপ কিন্তু বলে যে না, আমাদের পাশাপাশি তো কেউ নেই। আর দূরপাল্লার পাশাপাশি গ্রামে অনেকগুলোই আছে, এবার কোন ছেলেটা কি করে বলবো সেটা তো বলা মুশকিল। তো ওরা একদিন লক্ষ্য করলো যে কোন ছেলেটা দেখবো আমরা ওর সাথে খেলা, ভাই বোনের সাথে। আশ্চর্য বিষয়, ওই ছেলেটাকে দেখাই গেল না। ওদের 3-4 দিন থাকা হয়ে গেল, ওর সাথে কিছু কিছু অদ্ভুত ঘটনাও ঘটে উঠলো, সুপার নেচারে বলতে গেলে। হঠাৎ একদিন সঞ্জয় পিছনের বাগান দিয়ে ঘুরতে ঘুরতে যায়। ওই দিকে ওদিকে ঘুরছিল, হঠাৎ ঘুরতে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে যাওয়ার পর ও হঠাৎ ওই বাগানটার কাছটাতে যায় চল। সেটা কিন্তু অদিতি জানে না, অদিতি মানে বাড়ির কেউই জানে না আর কি। ঘুরতে ঘুরতে বাগানটার দিকে চলে যায়। বাগানটার দিকে যাওয়ার পর হট করে হোঁচটকে পড়ে যায়। ওর পাটা একটু ছুলা যায়, কিন্তু ওষুধ টষুধ তো ওর কাছে ছিল। তো গিয়ে একটু মানে ও সেই ব্যান্ডেজ করে নিল, খুব জোর লাগেনি। ঘরে এসে মানে অদিতি বাজার গেছিল ওর ভাইয়ের সাথে। তো ঘরে এসে তো অদিতি দেখলে যে তোমার কি হলো গো। অদিতি ভয় পেয়ে যায় প্রচন্ড, বুঝে না না কিছু হয়নি, এই তোমাদের বাড়ি এই যে দূরে একটু পিছনে বাগানটা আছে না, ওখানটা একটু ঘুরতে গেছিলাম, ওখানটাতে একটু পাথর লেগে হোঁচটকে পড়ে যায়। তো ওই জন্য পাটা একটু ছোলা যায়, তো ওষুধ দিয়ে দিচ্ছে, আমি কোনো ভয়ের কিছু নেই। তো এটা শুনে তো অদিতি একটু ভয় পেয়ে গেল। সেই বাগানটার কাছে তুমি গেছিলে। তখন সঞ্জয় বললো যে তুমি তো অবাক হচ্ছ কেন, তো তো বাগানই তো তো অন্য কোনো মানে জায়গা তো নয়, বাগানে তো, তো ভয় করছো কেন। তো অদিতি আর কথা বাড়ালো না কিন্তু ব্যাপারটা। তো সেদিন ভালোভাবেই কাটলো। তারপরের দিন থেকেই সঞ্জয়ের আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে গেল, মানে খিটখিটে মেজাজ হয়ে গেল, মানে ওর স্বভাবটা যেন চেঞ্জ হয়ে গেল একটা, যেন মনে হচ্ছে ওর ভিতরে যেন অন্য কেউ প্রবেশ করে আছে। ও সঞ্জয় না, সঞ্জয়ের জায়গায় অন্য কেউ কিন্তু।
এবার এইভাবে পুরো সারাদিন কেটে যায়। খেটখেটা কথা বলতে শুরু করে, ভালোভাবে বাচ্চাদের সাথে কথা বলতে চায় না। এমনকি অর্ণব একটু গায়ে বলটা লেগে গেছে সঞ্জয়, তো দুটো চাপড় দেয়। তো সেটা দেখে তো প্রচন্ড ভয়, মানে আশ্চর্য হয় যে কোনোদিন ছেলে গায়ে এত শান্ত সঞ্জয়, কি হয়ে গেল তার। অর্ণব কান্দতে কান্দতে হচ্ছে বাবা মেরেছে বলে। তখন অদিতি বুঝতে পারে যে এই ব্যাপারটা হয়তো ওই বাগানটার সাথে কিছু একটা জড়িত আছে। তো সন্দীপকে বললো, এবার ফাইনালি ব্যাপারটা বললো যে ভাই, যে তো জামাবু ওই বাগানটায় গেছিল, তো বাগানটায় পড়ে যাওয়ার পর থেকেই কিন্তু এরকম অদ্ভুতগুলো ঘটনা শুরু করে। তখন সন্দীপ প্রচন্ড ভয় পেয়ে যায়। তো সন্দীপ বলে, দাঁড়া তাহলে এক কাজ করি, আমাদের গ্রামের যে পুরোহিত মশাই আছেন ওনাকে ডাকি। তো পুরোহিত মশাই তো বাড়িটা একটু দূরে, তো গ্রামের শেষ প্রান্তে। তো সন্দীপ এক কাজ করলো, বাইক নিয়ে তো চলে গেল, পুরোহিত মশাইকে নিয়ে এলেন। যে পুরো ব্যাপারটা বুঝলো, ঘরটা দেখলো, পুরো ব্যাপারটাও বুঝলো মানে। তারপর বললো যে সন্দীপের হাত পা গুলো বেঁধে দাও শক্ত করে, যে ও খুলে বেরিয়ে আসতে না পারে। শক্ত করে বেঁধে দিল। সন্দীপ তো বললো যে কি করছো আমার সাথে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বললো তুমি চুপ থাকো। তো হাত পা গুলো বেঁধে দিল শক্ত করে খাটের মধ্যে। তো তারপর ঠাকুর মশাই মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র পড়ার কিছুক্ষণের পরে একটা প্রচন্ড গোঙানির আওয়াজ শুরু হয়, মানে ভিতর থেকে যেন অন্য কেউ কোনো কথা বলছে। ছেড়ে দে আমার, ছেড়ে দে, আমি এই সুইচ ছাড়বো না, আমি এই ফ্যামিলিকে পুরো শেষ করে দেবো। আমি যখন সুযোগ পেয়েছি একবার, তখন এই ফ্যামিলিকে আমি পুরো শেষ করে দেবো। এদের বংশের আমি কাউকে বাঁচতে দেবো না। তারা বললো, কি তুই, তোর নাম কি, তুই কেন এদের পিছনে পড়ে আছিস, তোদের সাথে এর শত্রুতাটা কিসের? তারা কিছুক্ষণ পরে বলে উঠলো যে আমার নাম হচ্ছে বিমল, বিমল রায়। তো বিমল রায় কে? বিমল রায় বললো আমার নাম হচ্ছে বিমল রায়, এই গ্রামের যে রেস্টুরেন্টের যে বাড়িটা হচ্ছে সেটা ছিল ভগ্নাবশেষ, যেটা ভেঙে পড়েছে ওইটাও ছিল আমাদের বাড়ি। তো হ্যাঁ, তো তোর সাথে কি হয়েছে সেটা তুই পুরো খুলে বল আমাকে ব্যাপারটা। পুরোটা ব্যাপারটা ঘটনাটা বললো। তো তখন ওই বললো যে আমার নাম বিমল রায়, আমার এই বাড়ির শেষ প্রান্তে বাড়ি ছিল। তো আমার ছেলে এই নয়নদনাথ চ্যাটার্জি, নয়নদনাথ চ্যাটার্জি হচ্ছে অদিতির দাদু। তো ওর ছেলের সাথে খেলতে আসতো, প্রায় মাঝে মাঝে খেলতে আসতো। একদিন ঘটনা ঘটলো কি, ওই নরেন্দ্রনাথ চ্যাটার্জিরই শহরের থেকে বড় ব্যবসায়ী আসে, আর তার ছেলেও আছে। তার ছেলের সাথে আমার ছেলে খেলতে গিয়ে ওর ছেলেকে ঠেলে ফেলে দেয়, বিমলের ছেলেকে ঠেলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর একটা জোরে বড় পাথরে মাথায় আঘাত লাগে, আর তখনই তার স্পট ডেথ হয়ে যায়। তখন সেটা জানতে পেরে তো নরেন্দ্রনাথ চ্যাটার্জি প্রচন্ড ভয় পেয়ে যায়, ওর বন্ধুও ভয় পেয়ে যায়, কেন বন্ধুর ছেলের হাতে ব্যাপারটা হলো। এবার ওর মা বাবা যদি আসে তাহলে কি জবাব দেবো। কিন্তু নরেন্দ্রনাথ চ্যাটার্জি পাওয়ারফুল ছিল, জমিদার ছিল। তো বললো দাঁড়া, ওর মা বাবাকে এবার ডেকে আনি। ডেকে আনার পরেই ব্যাপারটা পুরোটা বললো। তো ওর মা বাবা তো খেপে পুরো লাল একদম, যে আমার ছেলেকে এরকম করলে। তখন ওরা ওদের লোকবল নিয়ে বিমলের মা বাবা বিমলকে ওই জায়গাতেই পুঁতে দেয়, ওই যে বাগানটা যেখানে বলছে এই বাগানটিতে পুঁতে দেয়। বাগানটিতে পুঁতে দেওয়ার পর বাগানে একটা মন্ত্র ওরা ঠাকুর মশাইকে দিয়ে কিসব মন্ত্র জপ করে, বলো যে এই বাগান ছেড়ে ওদের আত্মা কোথাও বেরোতে পারবে না, কিন্তু তোমরা ভুলেও কিন্তু ওই বাগানে যেয়ে কিন্তু পা দিবে না, পা দিলে কিন্তু তোমাদের ঘরে উপর ঢুকে যাবে। সেটা কিন্তু নরেন্দ্রনাথ চ্যাটার্জি মাথায় রেখেছিল। কিন্তু তার সত্ত্বেও নরেন্দ্রনাথ চ্যাটার্জি লাস্টে খুব ভুগে মৃত্যু হয় তার। তুই কোথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না, অনেক কষ্ট পেয়ে মৃত্যু হয় তার।
তার ছেলে, ওনার ছেলেও ব্যাপারটা জানতো। ওনার ছেলে বলতে অদিতির বাবা জানতো ব্যাপারটা, তাই ও শহরে চলে এসেছিল। আর অদিতিও শহর, ছোট থেকে শহরেই মানুষ। তো এই ব্যাপারটা কিন্তু অদিতির বাবা কিন্তু ব্যাপারে কোনো কিছু বলেনি ছোট থেকে। এই আজকে প্রথম ব্যাপারটা রিভিল হলো, প্রকাশ পেলো। তো তখন বিমল বলছে, আমি অপেক্ষায় ছিলাম এই পরিবারে কেউ না কেউ একজন তো এই বাগানের মধ্যেই আসবে। তো দেখলাম এই বাড়ির জামাই এই বাগানের মধ্যে এলো, আর সে হোঁচট খেলো। আর হোঁচট যেখানে কিছু সেখানে ওদের কবরটা ছিল, পুঁতে দিয়েছিল আর কি ওদেরকে। আর তারপর থেকে এই ঘরে বাড়িগুলো শুরু হলো ঘটনাগুলো। তো বিমল বলছে, আমি যখন সুযোগ পেয়েছি ফ্যামিলিকে প্রসেস করে দেবো, আমি আর কাউকে ছাড়বো না। তো সেটা প্রচন্ড রেগে, তখন ঠাকুর মশাই বলছে, তুই যাবি না মানে তোকে এক্ষুনি যেতে হবে। অনেক কিছু করলো কিন্তু কোনো মতে আর শরীরও ছাড়তে চাইছে না। তখন অদিতি হাত জোড় করে, হাঁটু গেড়ে হাত জোড় করে প্রণাম করে, যে আমার দাদু যে ভুলটা করেছে তার জন্য সে অনেক ভোগ করে মৃত্যু হয়েছে তার। তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার সাথে যা যা হয়েছে, ঘটনাটি ঘটেছিল 50 বছর আগের থেকে, বহুত দিন হয়ে গেল আর কি, 5 দশক আগে আর কি। তো অদিতি জড়হাত করে বলছে যে আমার স্বামীকে তুমি ছেড়ে দাও, আমার স্বামী তো কোনো দোষ করেনি। তো হাত জোড় করে অনেক কাকুতি মিনতি করলো। তো তখন লাস্টে ও শান্ত হলো, বিমল একটু বললো যে ঠিক আছে। তারপর পাশের জানলা দিয়ে একটা কালো ছায়া যেন পেরিয়ে গেলো, কিছু যেন একটা পেরিয়ে গেল। তারপর আস্তে আস্তে সঞ্জয় অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরলো, সময় লাগলো একটু। জ্ঞান ফেরার পর সঞ্জয়কে পুরো ঘটনাটা বলা হলো। সঞ্জয় তো শুনেই অবাক, ও তো কিছুই জানে না এই ব্যাপারে। তারপর ওদের নামে পিণ্ড দেওয়া হলো, বিমলার মা বাবার নামে। তারপর ওরা মুক্তি পেল। তারপর থেকে ওই বাগানটা আর কিছু হয় না, ওরা তো মুক্তি পেয়ে গেছে। তো তারপর ওরা এক বিশাল অভিজ্ঞতাকে নিয়ে শহরে এলো। এই ঘটনাটা ওরা কোনোদিনই ভুলতে পারেনি। তো বন্ধুরা, আজকে আমার গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবে, দিয়ে জানাবে।